হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের এনটিপিসি সিবিটি 2 এর যে পরীক্ষা হয়েছিল লেভেল 4 এর, তোমাদের 10th মে 2022-এ শিফট বা একটাই যেটা শিফট ছিল, তার যে 70টি মতো ম্যাথ এবং রিজনিং প্রশ্ন রয়েছে সেটা নিয়ে আজকে আমাদের এই আলোচনা। এবং আজকে তোমাদের সেট 1, যেটাকে যেখানে আমরা 1 থেকে 35 পর্যন্ত ম্যাথ রিজনিং নিয়ে আলোচনা করব, আর পরবর্তী 35টি তোমরা সামনের আগামীকাল পেয়ে যাবে। তো এটা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ 10ই 10th মে 2022 এর কোয়েশ্চেন। এই সামনে গত কিছুদিন আগে হয়েছে, যেটা এনটিপিসি লেভেল 4 এর ম্যাথ এবং রিজনিং এর সাথে। তো যারা যারা টেলিগ্রাম চ্যানেলে এখন আমাদের জয়েন হয়নি, জবসকি একাডেমি ফেসবুক পেজ জবসকি একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে, তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। তো এই ক্ষেত্রে 70টা যেহেতু ম্যাথ রিজনিং রয়েছে, তাই একটা ক্লাসে সেটা পসিবল নয় বা অনেক লেন্থি হওয়ার জন্য দুটো ক্লাসে তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে। এখানে প্রথম 1 থেকে 35টা, তার মধ্যে ম্যাথ এবং রিজনিং মিশিয়ে থাকবে। ঠিক আছে, তো প্রথমে দেখো একটা অঙ্ক রয়েছে কি, যে অর্ধবার্ষিক দেয়রূপে বার্ষিক 25% চক্রবৃদ্ধি সুদের হারে কৃতিকা নিধিকে 1 বছরের জন্য 64,000 টাকা ধার দেয়। নিধিকে কত সুদ দিতে হবে? অপশন দিয়েছে 17,200, 17,100, 17,300 নাকি 17,000। ক্লিয়ার? অর্ধবার্ষিক কথার অর্থ, তোমাদের অঙ্ক বেশ কিছুদিন অফ ছিল, রিজনিং চলছিল, তাই আমি আর একবার বলে দিই। অর্ধবার্ষিক কথার অর্থ হচ্ছে, যেমন আমাদের ব্যাংকে আমরা যে টাকা রাখি, সেখানে কি হয়, কোয়ার্টারলি সুদ দেয়, অর্থাৎ 1 বছর আমাদেরকে 3 মাস পর পর সুদ দেয়, এবং বছরে টোটাল আমরা 4 বার সুদ পাই। ঠিক আছে, আর এখানে অর্ধবার্ষিকী রূপে বলতে 1 বছরে সেটা 6 মাস পর একবার সুদ দেবে, আর 12 মাস পর একবার সুদ দেবে, দুবার সুদ দেবে। এবং সুদের হার যেহেতু বার্ষিক 25%, তাহলে 6 মাসের মধ্যে যেটা হয়ে যাবে অর্ধেক হয়ে যায়, অর্থাৎ 25/2 হয়ে যাবে সুদের হারটা। যদি আমরা p × 1 + r / 100⁴n ধরে করি, তাহলে r হয়ে যাবে 25/2 আর n হয়ে যাবে 2, কারণ দুবার সুদ পাচ্ছে। ক্লিয়ার? কিন্তু এইভাবে আমরা করবো না, এটা হচ্ছে মেথড। এভাবে করতে গেলে আমাদেরকে একটু বেশি ক্যালকুলেশনের মাথায় চলে আসতে হবে। তো এখানে 64,000 আছে, 64,000-এ 3টে শূন্যকে বাদ দিয়ে 64 ধরে নাও সংখ্যাটাকে, কেবলমাত্র 64। তাহলে 64 25% বার্ষিক সুদ আছে, সেটাই বার করো। তাই 64 টাকার 25% সুদ কত হবে? 64 টাকার 25% হচ্ছে 64 × 25/100 বা 16 টাকা, তাই তো? 16 টাকা, অর্থাৎ আমি বুঝে যাচ্ছি 16 টাকা সুদ তো পাবেই। সরল সুদের হারে যদি পেতো সে দেখো 16 টাকা সুদ পেত 64 টাকা, মানে যদি আমি এটা হাজারে কনভার্ট করি, তাহলে 16,000 টাকা সে সুদ পেত। ঠিক আছে, আমি যেহেতু 1000 টাকা এখানে সংক্ষেপে করেছি 64। এবার কিন্তু এখানে দেওয়া আছে আমার কি, যে অর্ধবার্ষিকী রূপে, তাহলে অর্ধবার্ষিকীতে সরল সুদ হারে কত টাকা সুদ পেতো, দেখো এর অর্ধেক পেতো, বাই 2 করে দাও, মানে হচ্ছে 8 টাকা পেতো। সেই 8 টাকার আবার যেহেতু এখানে অর্ধেক 6 মাস পর সে 8 টাকা পাচ্ছে, এবং সেই 8 টাকাটা যেহেতু বাকি কেবল 6 মাস খাটছে, সম্পূর্ণ বছর খাটছে না, তাই তার আমরা কি করব, 25/2% বার করব, বা 12.5% বার করব। ঠিক আছে, যেটা যদি আমরা বার করি সেটা পেয়ে যাচ্ছি আমি 1 টাকা। এটাকে ক্যালকুলেশন কিভাবে করবে, এখানে সংক্ষিপ্ত আকারে আমি করে দিয়েছি 8 × 25/2 × 1/100। ক্লিয়ার? এইভাবে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে 4, 4 2 2 কেটে 1, তাহলে আমি পেয়ে যাচ্ছি 1 টাকা। তাহলে যদি আমি 1 টাকার সুদ পেয়ে থাকি, তাহলে মোট এখানে আমি 64 টাকার জন্য সুদ পেয়েছি 16 টাকা, আর অর্ধেক মাসের 8 টাকার জন্য সুদ পেয়েছি 1 টাকা। তাহলে টোটাল আমি সুদ কত পাচ্ছি, 16 টাকা + 1 টাকা, মানে হচ্ছে 17 টাকা। এবার এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেলাম আমি। এবার আমি কি করেছিলাম, এখানে 1000-কে কেটে দিয়েছিলাম, তাই এখানে 1000-কে আবার নিয়ে চলে এসো, অর্থাৎ 17-এর পর আবার 3টে শূন্য বসিয়ে দাও, তাহলে আমাদের সুদ হয়ে যাচ্ছে 17,000 টাকা, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়েছে। পরবর্তী অঙ্ক, এ, বি এবং সি একটি কাজ যথাক্রমে 12, 16 এবং 24 দিনে সম্পূর্ণ করতে পারে। বি এবং সি একসাথে 4 দিন কাজ করার পর সি কাজ ছেড়ে চলে যায়, এবং এ তার জায়গায় কাজে যোগ দেয়। বাকি কাজ কত দিনে শেষ হবে? ওকে, তো এখানে কি বলেছে, এ, বি এবং সি 3জন ব্যক্তি ছিলেন, যা এ যথাক্রমে 12, বি 16 এবং সি 24 দিনে কাজটি শেষ করতে পারতেন। এলসিএম করে আমি টোটাল কাজের ইউনিটটাকে অ্যাজিউম করে নেব, যেটা হচ্ছে 12, 16 এবং 24-এ যদি আমি এলসিএম করি, তাহলে পেয়ে যাচ্ছি আমি 48। তাহলে মোট কাজ ধরে নিলাম আমরা 48 ইউনিট। তাহলে এ প্রতিদিন কত করছে, 12 দিনে যদি শেষ করে 4 ইউনিট করে করছে, বি প্রতিদিন কত করছে, 3 ইউনিট করছে, আর সি প্রতিদিন কত করছে, 2 ইউনিট করছে। এবার বলছে কি, বি এবং সি একসাথে 4 দিন কাজ করে। বি আর সি একসাথে করলে কত করবে, বি আর সি 3 আর 2 5 ইউনিট,
তাই না? 3 আর 2 5 ইউনিট, এবার 5 ইউনিটে 4 দিন যদি করে তাহলে 5 4 20 ইউনিট কাজ করলো তারা। তাহলে 20 ইউনিট কাজ করলো, এখানে আমাকে মোট কাজ কত আছে 48 ইউনিট, তাহলে বাকি কত থাকছে 48 থেকে 20 ইউনিট বাদ দিয়ে দাও, তাহলে 28 ইউনিট কাজ বাকি থাকছে। সেটা কি করলো, এবার সি এ চলে যাওয়ার জায়গায় এ চলে এলো, তাহলে এবার এ আর বি মিলে কাজ করছে, তাই না? তাহলে এ আর বি মিলে কত করছে 7 ইউনিট রেগুলার, যদি একসাথে করে 7 ইউনিট, তাহলে 28 ইউনিট কাজ যেটা বাকি থাকছে সেটা তারা 7 ইউনিট প্রতিদিন যদি করে তাহলে সময় লাগবে কতদিন 4 দিন। তাহলে বাকি কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে 4 দিন। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী একটা সরল দিয়েছে, এই সরলগুলোর কোনো শর্টকাট তো আমি এখানে নেই, তোমাদের এগুলোকে টাইম কিলিং বলতে পারো, ঠিক আছে? তোমাদের একটু সময় নিয়ে নেবে, তো যতটা সংক্ষিপ্ত আকারে করা যায় ততটা সংক্ষিপ্ত আকারে তোমরা চেষ্টা করবে করার, কারণ কিছু কিছু জিনিস তোমরা অলরেডি জানো বা সেগুলোকে তোমরা সরল বলে হয়তো তবু করে দাও। যেমন দেখো এখানে 12 মাইনাস, এখান থেকে দেখো বিয়োগ করলে পাবো 3 - 5 -2 -2 কে 4 দিয়ে গুণ করলে পাবো -8 আর বাইরে মাইনাস আছে মানে হয়ে যাবে +8 ভাজিত 8 -8 যোগ এখান থেকে হয়ে যাচ্ছে 6 ভাজিত 24, 6 ভাজিত 24 মানে 6/24 এইভাবে লিখতে পারো, বা 1/4 এইভাবে লিখে দিতে পারো। তাহলে উপরের কাজ আমার হয়ে গেল। এবার নিচেতে চলে এসো, নিচেতে রয়েছে 9 × 15 ভাজিত 12 20, 10 হচ্ছে 120, তাহলে 15/120 বিয়োগ এখানে পাচ্ছি 12/12, তাই না? 12 12 কেটে গেল, 1 থাকছে। এটা হচ্ছে ফার্স্ট লাইন। তাহলে দেখো সেকেন্ড খুব বেশি বড় নয়, এখানে এই ভাগটা এবার আগে হয়ে যাবে, ভাগটা যদি আগে হয়ে যায় তাহলে পেয়ে যাচ্ছি 12 + 1 -8 + 1/4 বাই এখান থেকে পাচ্ছি 9 15 135 বাই 120 -1, এখান থেকে আমি কি পাচ্ছি 13 - 8 মানে হচ্ছে 5 5 + 1/4 বাই এখান থেকে পাচ্ছি 15/120, কেটে দিলে আমি পেয়ে যাবো 1/8। তাহলে এখান থেকে 5 4 20 আর 1 21/4 বাই 1/8 সমান 21/4 × 8/1, 4 দিয়ে 2 কেটে যাবে, 21 2 42। আমাদের আনসার হয়ে যাচ্ছে 42, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। ক্লিয়ার? যত সংক্ষিপ্ত আকারে করা যায়, দেখেই তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যেগুলো বিশাল বড় বড়, কারণ দেখো মাঝখানে যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু খুব ইজি, এবং তুমি চাইলে কিন্তু এখানে স্টেপ জাম্প করে করতে পারো নিজের প্রতি যদি ভরসা থেকে থাকে। আর যদি না থেকে থাকে তাহলে তোমরা এগুলোকে স্কিপ করতে পারো কিছু প্রথম দিকের জন্য, তুমি শেষের দিকে গিয়ে টাইম থাকলে তখন এগুলো অ্যাটেন্ড করতে পারো। পরবর্তী রয়েছে এখানেও ঠিক তাই, একটা দশমিকের সংখ্যার যোগ বিয়োগ দিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে 81.7100 প্লাস 198.0020, তারপর -2071.1985 প্লাস 9.0900 প্লাস 1591.42। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যোগ বিয়োগের মধ্যে কেবল মাইনাসে রয়েছে এটাই, বাকি সব প্লাসে আছে। তাহলে বাকি সব যেহেতু প্লাসে আছে তো সেই প্লাসগুলোকে আমি আগে করে নেবো। তাহলে প্রথমে বড় থেকে লিখে নিই 1591.42, তারপর রয়েছে আমি 198.0020, তারপর রয়েছে 81.7100, নেক্সট রয়েছে 9.0900। যোগ করে নাও, যোগ করলে যোগ 2 9 1 10 2 12 2 7 4 11 2 1 10 10 10 20 0 2 18 আর 10 28 আর 2 30 0, এখানে কত পাচ্ছি 9 9 18 আর 8 26 2 28 8 2 6 আর 2 8 1800, এটা পাচ্ছি আমি 1880.2220। এবার এখানে দেখো মাইনাস যেটা আছে সেটা অবশ্যই বড় রয়েছে, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দাও, তাই 2071.1985 থেকে 1880.2220 বিয়োগ করে দাও। এখান থেকে 5, এখান থেকে পাচ্ছ 6, এখান থেকে পাচ্ছ 7, এখান থেকে পাচ্ছ 2 9, তাহলে 0.9765 দেখো অপশনে একমাত্র অপশন বিতেই রয়েছে 0.9765, তাহলে আর আগের যে বিয়োগটা আমার না করলেও চলে যাবে, সেটা আমি বলতে পারি সঠিক উত্তর। ওকে, পরবর্তী রবিশ একটি বইয়ের 4/5 অংশ পড়েছেন, যেখানে সোমা অন্য একটি বইয়ের 5/8 অংশ পড়েছেন। দুজনেরই তাদের নিজের নিজের বইগুলির থেকে 120 পৃষ্ঠা পড়া বাকি আছে। রবিশের পড়া পৃষ্ঠা সংখ্যার কত অংশ সোমা পড়েছে? দেখো রবিশ একটি বইয়ের 4/5 অংশ পড়েছে বলছে, তাহলে বাকি আছে কত? মুখে মুখে করতে পারি আমরা, 1/5 অংশ বাকি আছে। এখানে বলে দিয়েছে 120 পৃষ্ঠা বাকি, তাহলে রবিশের 1/5 বইয়ের 1/5 অংশ হচ্ছে 120 পাতা, তাহলে এক অংশ সমান কত হচ্ছে 600 পাতা, 600 পৃষ্ঠা। তাহলে যদি 600 পৃষ্ঠা তার মোট পাতা হয়ে থাকে, সে পড়েছিল কত 4/5 অংশ, তাহলে 600 × 4/5 সমান আমি পেয়ে যাচ্ছি
480 পৃষ্ঠা। তাহলে রবিশ এটা পড়েছিল, রবিশ। এবার সোমা, সোমা কি করছে, 5/8 অংশ পড়েছিল, মানে বাকি ছিল 3/8, সেটা হচ্ছে 120। 3/8 যদি 120 হয় তাহলে দেখো মোট কত, মোট হচ্ছে 108 × 96, 960 পাতা। 960 পৃষ্ঠা যদি মোট হয়ে থাকে তাহলে তার বাকি ছিল কত, 5/8, সরি 3/8 হচ্ছে 8 ভাগের 3 ভাগ, এক্সট্রিমলি সরি, 8 ভাগের 3 ভাগ হচ্ছে 120, মানে হচ্ছে 3 দিয়ে ভাগ করে 8 দিয়ে গুণ, 3 দিয়ে ভাগ করলে 40 পেয়ে যাবো এখানে, আর এখানে 4/8 32, 320 পৃষ্ঠা, মোট হচ্ছে 320 পৃষ্ঠা। আর তিনি পড়েছিলেন কত, 5/8 অংশ ইন্টু 5/8, এখান থেকে 40, 200 পাতা। তাহলে এখানে সোমা পড়েছে 200 পৃষ্ঠা, রবিশ পড়েছে 480 পৃষ্ঠা, তাই তো। তাহলে এখানে কত হবে, তাহলে এখানে কি বলেছে, রবিশের পড়া পৃষ্ঠা সংখ্যার কত অংশ সোমা পড়েছে, তাহলে রবিশ এটা চলে গেল, সরি 480 আর ওপরে 200, তাহলে 0 0 কেটে দাও, তারপর এখানে পেয়ে যাচ্ছ 10, এখানে পেয়ে যাচ্ছ 24, আর কাটছে 5, এখানে 12, বা 4 দিয়ে ফার্স্টে কেটে দিতে পারো, তাহলে আমি পেয়ে যাচ্ছি 5/12। তাহলে রবিশের পড়া পৃষ্ঠা সংখ্যার 5/12 অংশ সোমা পড়েছিল। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, রুচিরার 22 দিনের মধ্যে একটি কাজ শেষ করার কথা ছিল। প্রথম 10 দিনে প্রতিদিন সে কাজটির 1/30 অংশ কাজ করে। যদি রুচিরারকে সময় মতো কাজ শেষ করতে হয় তাহলে 11তম দিন থেকে প্রতিদিন তাকে কত অংশ কাজ করতে হবে। তাহলে তাকে 22 দিনের মধ্যে কাজ করতে বলেছে, সে 10 দিন করছে, প্রতিদিন 1/30 অংশ করে, তাহলে 10 দিনে সে করছে কত, 1/30 × 10, মানে হচ্ছে 1/3 অংশ, বা 10/30 অংশ, তাই তো, যে কোনো একটা তুমি লিখতে পারো। এবার বাকি থাকছে তাহলে কত, বাকি থাকছে দেখো 1/3 অংশ যদি করি তাহলে বাকি থাকছে 2/3 অংশ। সেই 2/3 অংশটা করতে সে অলরেডি তো 10 দিন করে ফেলেছে, 22 দিনের মধ্যে তাকে শেষ করতে হবে, তাহলে সময় কত বাকি আছে, 22 - 10 = 12 দিন। তাহলে এই 2/3 অংশ কাজটা 12 দিনের মধ্যে শেষ করতে হবে, তাহলে প্রতিদিন তাকে কত করতে হবে, 2/3/12 সমান হচ্ছে 2/3 গণিত 1/12, 2 দিয়ে 6, তাহলে হচ্ছে 1/18 অংশ। তাহলে প্রতিদিন তাকে সময় মতো কাজ শেষ করতে গেলে তাকে বাকি যে 10 দিন 12 দিন পরে থাকছে সেই দিন প্রত্যেক দিন 1/18 অংশ করে কাজ করতে হবে। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, প্রদত্ত বিকল্পগুলি থেকে মধ্যে থেকে সেই সংখ্যাটি নির্বাচন করুন যা নিম্নলিখিত শ্রেণীর মধ্যে থাকা প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে। 0, 1, 2, 5, 26 কত? এটা রিজনিং বা জিআই এর মধ্যে পড়ে যাচ্ছে। তো কি রয়েছে এখানে, 0, তারপর রয়েছে 1, অর্থাৎ বুঝে যাচ্ছি 0-এর পর 1 যোগ হয়েছে, 1-এর পর 2 1 যোগ হয়েছে, 2-এর পর 5 হঠাৎ করে কি করে হয়ে গেল, 1 যোগ হয়তো 9। তাহলে এবার আমাকে ভাবতে হবে যে এই হিসাবে আসছে না। যদি এইরকম দেখো, 0² + 1 = 1, 1² + 1 = 2, 2² + 1 = 5, দেখো মিলছে না। 5² + 1 = 26, এইভাবে, অর্থাৎ বর্গের সাথে 1 যোগ হয়েছে। তাহলে এখানে তারপরেটাতে কি হবে, 26² + 1, যেটা হবে 676 + 1 মানে হচ্ছে 677। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী নাম্বার হচ্ছে 677। নেক্সট, 6 জন বন্ধু একটি বৃত্তাকার বিন্যাসে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। বিনা ও সাধ্বী দুজনেই পূজার ঠিক পাশেই বসেছে। অনিল এবং গুনা দুজনেই বসেছে গিরির ঠিক পাশেই। অনিল বসেছে বিনার ঠিক বাম দিকে, বিনার ঠিক ডান দিকে কে বসেছে? ওকে, পুরোটা পড়ে কিছুই মাথায় ঢুকলো না, তো আমি ছবিটা ড্র করে নিই চট করে। যদি এইভাবে 6 সিটওয়ালা একটা টেবিল আমি অঙ্কন করে নিই তাহলে দেখতে পাবো কি, যে তিনজনেই বিনা এবং সাধ্বী দুজনেই পূজার ঠিক পাশেই বসেছে, অর্থাৎ পূজা যেখানে বসেছে তার দু পাশেই বসেছে। এবার এখানে কি বলেছে, তারপরে আর একটা দেখা আছে, অনিল বসেছে বিনার ঠিক বাঁ দিকে, তাহলে বিনা আর সাধ্বী দুজনেই পূজার পাশে বসেছে, তারপর বিনাকে যদি আমি এখানে বসাই তাহলে বিনার বাঁ দিকে জায়গা পাওয়া যাবে কি, পাওয়া যাবে না। তাহলে আমরা বুঝে যাচ্ছি যে বিনা এখানে বসবে না, বিনা বসবে এইদিকে, এখানে বসবে সাধ্বী, তাই না? তাহলে এবার কি বলেছে, বিনার ঠিক বাঁ দিকে বসেছে অনিল, তাহলে অনিল বসবে এখানে। আর কি বলেছে, অনিল এবং গুনা দুজনেই বসেছে গিরির ঠিক পাশেই, তাহলে অনিল তো বসে গেছে এখানে, তাহলে গিরি এখানে বসবে আর গুনা এখানে বসবে। তাহলে আমি সব পেয়ে গেলাম আমাদের 6 জায়গায় কে কে বসে রয়েছে। এবার চেয়েছে আমাকে বিনার ঠিক ডান দিকে কে বসেছে, বিনার ঠিক ডান দিকে কে বসেছে, পূজা। এটা করার জন্য দেখো, যদিও আমার সমস্তটা করার কোনো প্রয়োজন ছিল না,
ক্লিয়ার? এখানে যদি অন্য কোনো কোশ্চেন আসতো তাহলেও আমি করতে পারবো, সেই জন্য পুরোটা করাচ্ছি বলে। তোমাদের পরীক্ষায় কিন্তু দেখো যখনই আমি প্রথমটা বললাম না যে বিনা দেখো এদিকে বসতে পারে না, বিনা দেখো সবসময় এদিকে বসবে, কারণ বিনার বাঁ দিকে বলেছে অনিল বসেছে, তো যদি এখানে বিনা বসে তাহলে দেখো তার বাঁ দিকে অলরেডি পূজা বসে আছে, তাহলে তার বাঁ দিকে জায়গায় তো পাবে না সে। আবার বলেছে যেহেতু সে পূজার পাশে বসে আছে তাহলে অবশ্যই তাকে পূজার বাঁ দিকে বসতে হবে, তবেই তার বাঁ দিকে অনিলের জায়গা ফাঁকা থাকবে। ক্লিয়ার? তখনই সেই মুহূর্তে আমি পেয়ে যাব যে বিনার ডান দিকে থাকছে পূজা, সেটাই আমাকে অ্যান্সার চেয়েছিল, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে। পরবর্তী, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 81x² প্লাস 72x প্লাস 16 হলে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে কত, যেখানে x এর ভ্যালু 0 থেকে বেশি। তাহলে এখানে কি বলেছে, এটা একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কোয়ার। তাহলে আমি যদি এটাকেও বর্গের আকারে প্রকাশ করি তাহলে দেখো এখানে কি পাবো, 9x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 9x ইন্টু 4, তাহলে 72 পেয়ে যাচ্ছি আমি, প্লাস 4 স্কোয়ার চলে আসছে না আমার স্কোয়ারে বা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাতে। তাহলে আমি এখান থেকে পাচ্ছি 9x প্লাস 4 এর হোল স্কোয়ার। তাহলে আমি বলতে পারছি যে বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 9x প্লাস 4। কিন্তু যদি আমি অপশনের দিকে তাকাই, অপশনে দেখতে পাবো সেই 9x প্লাস 4 কোথাও তো নেই। তাহলে আমরা কি করব, তাহলে করছে হচ্ছে কি, এখানে দেখো যে 2 কমন দিয়ে রয়েছে, আমি যদি এখানে বাইরে 2 লিখে নিই তাহলে দেখো 9x কে যেহেতু 2 দিয়ে ভাগ যায় না, তাই এর নিচেতে আমাকে 2 রাখতে হবে, তবেই গুণ করে কেটে যাবে সেটা। আর 4 কে যেহেতু 2 দিয়ে ভাগ যায় তাহলে করে দিতে হবে যে 4 এর জায়গায় 2 লিখে দিতে হবে। তাহলে আমাদের বাহুটা হয়ে যাচ্ছে 2 ইন্টু 9x/2 প্লাস 2, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে। পরবর্তী, একটি আয়তক্ষেত্রের কর্ণ হলো 53 সেন্টিমিটার এবং এটির ক্ষেত্রফল হলো 1260 সেমি স্কোয়ার, তাহলে তার পরিসীমা কত? 10 নাম্বার, কি বলেছে এখানে, একটা আয়তক্ষেত্র, তার লেন্থ আর উইথ ধরে নাও এটা, তাহলে তার কর্ণ হচ্ছে এটা, তাহলে কর্ণ আমরা জানি কি এল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, তাই তো অতিভুজ এখানে 53, যদি আমি ত্রিভুজ করে নিই ছোট করে একটা। আর ক্ষেত্রফল বলেছে বাহু গণিত বাহু মানে দৈর্ঘ্য গণিত প্রস্থ মানে হচ্ছে এল বি, গুণ করলে আমি পাচ্ছি 1260, এটা ক্লিয়ার। এবার আমাকে কি চেয়েছে, পরিসীমা চেয়েছে। পরিসীমা যদি চেয়ে থাকে আমাকে, পরিসীমা বার করতে গেলে 2 ইন্টু এল প্লাস বি এই আনতে হবে আমাকে। তাহলে এখান থেকে যদি আমি কি করব, এখান থেকে যদি আমি হোল স্কোয়ার ফর্মুলাতে বসাই যে এল প্লাস বি এর হোল স্কোয়ার সমান হচ্ছে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2lb। এবার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 53 স্কোয়ার, এল বির ভ্যালু হচ্ছে 1260। 53 স্কোয়ার ইকুয়াল টু কত পাবো, 53 স্কোয়ার ইকুয়াল টু আমি করে রেখেছি তাই বলে দিচ্ছি 1809, তোমাদেরকে একটু করতে হবে, সব মুখস্থ থাকবে না অবশ্যই। তাহলে 1260কে 2 দিয়ে গুণ করে দাও, 1260কে 2 দিয়ে গুণ করলে 2520। এবার এই দুটোকে যদি যোগ করো, যোগ করলে আমি পেয়ে যাচ্ছি কত, 5329, যেটা হচ্ছে এল প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে এবার আমি এল প্লাস বি করতে পারি √5329কে বর্গমূল করে, যেখান থেকে আমি পেয়ে যাচ্ছি কত, যেখান থেকে আমি পেয়ে যাচ্ছি 73। তাহলে এল প্লাস বি ইকুয়াল যদি 73 হয়, আমাকে পরিসীমা চেয়েছে এটা, তাহলে 2 ইন্টু 73 মানে হচ্ছে 146, অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, আবার একটা সরল, খুব সহজ, ঠিক আছে, একদম বসিয়ে নাও, 7 9 63 প্লাস 3 8 24 যোগ 3, এদিকের কাজ কমপ্লিট, ভাগ এদিকে রয়েছে 4 9 36 প্লাস 9, ক্লিয়ার। তাহলে 36 24 3 90 ভাজিত 36 9 45 সমান 2, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, জিআই প্রদত্ত বিবৃতি ও সিদ্ধান্তগুলি মনোযোগ সহকারে পড়ুন। ওকে, বুঝে গেছি আমরা, এবার আমরা করব, চলে যাব বিবৃতিতে। সকল ফার্মাসিস্ট হলেন পরিসংখ্যানবিদ। ওকে, তো পরিসংখ্যানবিদের জন্য তোমরা বলেছো ভেন ডায়াগ্রামের সাহায্যে করে দেখাতে, দেখো ভেন ডায়াগ্রাম সাহায্যে এগুলো করা আমি নিজেও অভ্যস্ত নই, তো চেষ্টা করছি তোমাদের বলাতে যে আমি কিভাবে হয় আর কি, দেখে নাও এইভাবেই হয় কি না, যদি অন্যভাবে হয়ে থাকে তোমরা একটু কমেন্ট করে দিও, আমার কিন্তু জানা নেই এগুলো ভেন ডায়াগ্রামের সাথে কিভাবে সলভ করে। তো এখানে কি রয়েছে, সকল ফার্মাসিস্ট হলেন পরিসংখ্যানবিদ, তাহলে পরিসংখ্যানবিদের জন্য যদি আমি একটা সার্কেল করি তাহলে সকল ফার্মাসিস্ট হচ্ছে পরিসংখ্যানবিদ, তাই ফার্মাসিস্টটা তার মধ্যেই পড়বে, ক্লিয়ার। কিছু পরিসংখ্যানবিদ হচ্ছেন গণিতবিদ, এবার গণিতবিদের জন্য যদি আমি আর একটা সার্কেল অঙ্কন করি তাহলে কিছু পরিসংখ্যানবিদ যারা হচ্ছে গণিতবিদ।
এবার আমার সিদ্ধান্ত চলে এসো। এবার সিদ্ধান্ত হচ্ছে, দেখো এরা হচ্ছে ফার্মাসিস্ট, এটা হচ্ছে পরিসংখ্যানবিদ, এটা হচ্ছে গণিতবিদ, ম্যাথামেটিশিয়ান। আমি জাস্ট এমনি এমটা ম্যাথামেটিশিয়ান দিলাম, বাকি পরিসংখ্যানটা পি দিয়ে ফার্মাসিস্টটা এফ দিয়ে দিয়েছি। ঠিক আছে, যদি ভুল ভাল দিয়েছি আমি জাস্ট উচ্চারণগত দিক থেকে দিলাম। নেক্সট, এবার কি বলেছে, সকল ফার্মাসিস্ট হলেন গণিতবিদ। সকল ফার্মাসিস্ট কি গণিতবিদ? সকল ফার্মাসিস্ট হচ্ছেন পরিসংখ্যানবিদ। তাহলে এটা তো হচ্ছে গণিতবিদের মধ্যে পড়েছে কি না, তাহলে হবে না। কিছু ফার্মাসিস্ট হলেন গণিতবিদ। দেখো এখানে ফার্মাসিস্টটা যে গণিতবিদ হবে সে এখানেও হতে পারে, এখানেও অবস্থান করতে পারে, তো সেক্ষেত্রে সিওরিটি নেই বা এখানে সেরকম কোনো উল্লেখ নেই, তাহলে এটাকে আমরা বাদ দিতে পারি। কিছু গণিতবিদ হলেন পরিসংখ্যানবিদ, অবশ্যই দেখো কিছু গণিতবিদ, এই অংশের যে গণিতবিদরা রয়েছেন তারা পরিসংখ্যানবিদ, তাহলে এটা সঠিক। কিছু পরিসংখ্যানবিদ হলেন ফার্মাসিস্ট, কিছু পরিসংখ্যানবিদ অবশ্যই, তাহলে এই অংশের মধ্যে যার যে সমস্ত ফার্মাসিস্টরা রয়েছেন বা পরিসংখ্যানবিদরা রয়েছেন তারা ফার্মাসিস্ট, তাহলে সেটা হচ্ছে সঠিক। তাহলে কেবল 3 এবং 4 এই দুটোতে আমরা উপনীত হতে পারছি, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, 10 ও 22-এর মধ্যবর্তী সকল মৌলিক সংখ্যার গড় কত? এর কোনো শর্টকাট তো আমি জানি না, তো কি করতে হবে, 10 থেকে 22-এর মধ্যে যে সমস্ত মৌলিক সংখ্যাগুলো রয়েছে খুব অল্প সংখ্যকই থাকবে। কি কি রয়েছে, 11, 13, 17, 19, একে এভারেজ করতে হবে, বাস আর কিছু নেই আমার কাজ। 11, 13, 24, 24, 24 আর 17 হচ্ছে 37, 24 আর 17 হচ্ছে 41 আর 19 60, 60/4 সমান হচ্ছে 15, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, রাম ও রহিমের কাছে একত্রে 1210 টাকা আছে। যদি রামের টাকার 1/3 অংশ রহিমের টাকার 2/5 অংশের সমান হয়, তাহলে রহিমের কাছে কত অর্থ রয়েছে? অর্থাৎ রামের টাকা ধরে নাও x ছিল, তাহলে x এর 1/3 অংশ মানে x/3, সেটা আর রহিমের কাছে ধরো y ছিল, তাহলে y এর 2/5 মানে হচ্ছে 2y/5, এই দুটো সমান বলেছে। এই দুটো যদি সমান বলে তাহলে আমি x/y করলে আমি পেয়ে যাচ্ছি 6/5, অর্থাৎ যদি x 6 টাকা হয় তাহলে y হচ্ছে 5 টাকা, তো আবার x প্লাস y মোট হচ্ছে 1210, সেটা আমার বলে দিয়েছে। তাহলে 1210কে যদি আমি 11 দিয়ে ভাগ, কারণ টোটাল হচ্ছে এই দুটোকে যোগ করলে আমি 11 পাবো, 11 দিয়ে ভাগ করে দাও, 11 দিয়ে ভাগ করলে 110 পাবে। তাহলে 110 যদি হয় তাহলে x হচ্ছে 6 × 110 মানে হচ্ছে 660, আর y হচ্ছে 5 × 110 মানে হচ্ছে 550। এবার আমাকে কি চেয়েছে, রহিম কত পেয়েছে, রহিমের ধরেছিলাম y, তাহলে রহিমের কাছে টাকার পরিমাণ হচ্ছে 550 টাকা, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। এক্স ওয়াই ধরেও অনেক সময় তাড়াতাড়ি হয়, হ্যাঁ তোমরা অনেকে বলো, কমেন্ট করো, বুঝতেও সুবিধা হয়। পরবর্তী রয়েছে, 8 জন মানুষ MNPSTVXY একটি সরলরৈখিক সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে। এম বসেছে সারির কোনে একটি শেষ প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে। প্রথমে পড়ে নিই একবার আমি, এম ও এন এর মাঝে মাত্র 2 জন বসে আছে। পি বসেছে এন এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে। পি এর ডান দিকে যতজন বসেছে ঠিক ততজন এস এর বাঁ দিকে বসেছে। এস ও টি এর মাঝে 3 জনের বেশি লোক বসেছে। ভি বসেছে এক্স এর ঠিক ডান দিকে। ওয়াই এর বাঁ দিক থেকে তৃতীয় স্থানে কে বসেছে? ওকে, কি কি আছে, 8 জন লোক আছে, তাহলে 8 জনের আমি জায়গা করে নিই 1 2 3 4 5 6 7 8, আর একটা করে নিই 1 2 3 4 5 6 7। এবার কি বলেছে, এম বসেছে সারির যে কোনো একটি শেষ প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে, অর্থাৎ হয় সে এই দিক থেকে এখানে বসেছে নয়তো এই দিক থেকে এখানে বসেছে। এম ও এন এর মাঝে মাত্র 2 জন বসেছে, তাহলে এম ও এন এর মাঝে যদি 2 জন বসে থাকে তাহলে এইখানে হিসাবে এন এখানে বসবে, এখানে হিসাবে এন এখানে বসবে, তাই তো? সরি দ্বিতীয় স্থানে বসেছে না, এদিকে দ্বিতীয় স্থানে, ফার্স্ট সেকেন্ড। ওকে, বুঝতে পেরেছো, এটা 1, এটা দ্বিতীয় স্থানে বলেছিলাম, আমি তৃতীয় স্থানে বসে দিয়েছিলাম, তাই এটা কেটে বাড়িয়ে দিলাম অন্যদিকে। ওকে, এবার তারপরে চলে যায়, পি বসেছে এন এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, এন এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে ডান দিক থেকে দ্বিতীয় স্থানে এখানে হচ্ছে পি, আর এই দিক থেকে ডান দিক থেকে দ্বিতীয় স্থানে হচ্ছে এখানে পি। এবার পি এর ডান দিকে যতজন বসেছে ঠিক ততজন বসেছে এস এর বাঁ দিকে, অর্থাৎ পি এর ডান দিকে কতজন বসেছে, পি এর ডান দিকে বসেছে 2 জন, তাহলে এস এর বাঁ দিকেও বসেছে ততজন, এস এর বাঁ দিকে মানে তাহলে এস এখানে বসবে, আর এই হিসাবে পিএসএস আছে 1 জন, কিন্তু এখানে দেখো জায়গা নেই, তাহলে আমি বুঝে যাচ্ছি যে এই সিরিয়ালটা বা এই সিরিজটা হবে না, আমাকে নিচেটাকে ফলো করতে হবে। ক্লিয়ার? এবার এস ও টি এর মাঝে 3 জনের বেশি লোক বসেছে, এস আর টি এর মাঝে 3 জনের বেশি লোক,
তাহলে দেখো এইদিকে তো দুজন হচ্ছে, এইদিকে যদি তিনজন হতে থাকে তাহলে এম এর জায়গায় তাহলে টি বসে গেল, এখানে বসবে অবশ্যই। ভি বসেছে এক্স এর ঠিক ডান দিকে, তাহলে ভি বসেছে এক্স এর ঠিক ডান দিকে, তাহলে এখানে তো একটাই জায়গা আছে, হবে না, তাহলে এক্স ঠিক ডান দিকে বসছে ভি। আর ওয়াই এর বাঁ দিকটা, তাহলে অবশ্যই ওয়াই এখানে বসবে কারণ একটাই ব্ল্যাঙ্ক স্পেস। এবার আমাকে চেয়েছে ওয়াই এর বাঁ দিকে তৃতীয় স্থানে কে আছে, ওয়াই এর বাঁ দিকে তৃতীয় স্থানে অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় ভি আছে, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, একজন লোক 250 কিলোমিটার, 120 কিলোমিটার এবং 50 কিলোমিটার যথাক্রমে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, কে কিলোমিটার প্রতি ঘন্টা এবং 25 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অতিক্রম করেন। যদি পুরো যাত্রায় তার গতি 42 কিলোমিটার প্রতি ঘন্টা হতো তাহলে কে এর মান কত? তাহলে প্রথম 250 কিলোমিটার যাচ্ছে 50 কিলোমিটার বেগে, টাইম লাগাচ্ছে 250 বাই 50 মানে হচ্ছে 5 ঘন্টা। দ্বিতীয়তে টাইম লাগাচ্ছে 120 বাই কে, এখানে ধরে নাও এক্স ঘন্টা, আর লাগাচ্ছে 50 বাই 25 সমান হচ্ছে 2 ঘন্টা। আবার কি বলেছে, গড় গতি হচ্ছে 42, অর্থাৎ এখানে যে সময়গুলো 5 ঘন্টা, 2 ঘন্টার এক্স ঘন্টা, মোট সময় হচ্ছে 7 প্লাস এক্স ঘন্টা। আর মোট দূরত্ব হচ্ছে 250 আর 50, 300 আর 120, 420, তাই 420 বাই 7 প্লাস এক্স ঘন্টা সমান হচ্ছে 42, গড় দূরত্ব আমার বলে দিয়েছে, গড় গতিবেগ। এটা যদি হয়ে থাকে তাহলে আমি পেয়ে যাচ্ছি 42x প্লাস 42 গুণিত 7 মানে 7 2 14, 4 হাতে থাকছে 1, 7 4 28 আর 1 29, 294 সমান হচ্ছে 420, বা 42x ইকুয়াল টু 420 মাইনাস 294, এখান থেকে 126, 42x বা x ইকুয়াল টু 3, তাহলে x ইকুয়াল টু যদি 3 হয় তাহলে এখানটাতে 3 ঘন্টা, 3 ঘন্টা যদি হয়ে থাকে তাহলে k এর মান কত হবে, k ইকুয়াল টু 120/3 সমান হচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। বা তুমি আর একটা করে করতে পারো, এটার আর একটা ট্রিক্স আমার যেটা মাথাতে এই মুহূর্তে চলে এলো, করতে করতে আসেনি। এখানে টোটাল দেখো 250 কিলোমিটার, 50 কিলোমিটার, 420 কিলোমিটার, 420 কিলোমিটার, গড় গতিবেগ ছিল 42, তাই 42 দিয়ে ভাগ করে দাও মানে 10 ঘন্টা, তাহলে মোট সময় লেগেছে 10 ঘন্টা, আমি পেয়ে গেলাম। 10 ঘন্টা যদি সময় লেগে থাকে পেয়ে যাও, তাহলে এখানে দেখতে পাচ্ছ 5 ঘন্টা লেগেছে, এখানে পেয়েছো 2 ঘন্টা লেগেছে, তাহলে 7 ঘন্টা তো হয়ে গেছে, তাহলে বাকি থাকছে 3 ঘন্টা, তাহলে অবশ্যই এক্স এখানে 3 ঘন্টা হবে। সেই হিসাবে তুমি তাড়াতাড়ি এক্স এর ভ্যালুটা বার করতে পারো বা এখানে টাইমটা বার করতে পারো। টাইমটা বার করে গেলে সেটাকে যদি আমি এর গতিবেগ দূরত্বটা দিয়ে ভাগ করে দিই তাহলে আমি কে এর ভ্যালু পেয়ে যাব। ওকে, পরবর্তী, একটি চোঙ একটি গোলকের মধ্যে অন্তর্লিখিত। গোলকের ব্যাসার্ধ চোঙের উচ্চতার 5/6 গুণ। চোঙের আয়তন এবং গোলকের আয়তনের অনুপাত কত? একটা গোলক বা স্ফিয়ার যেটাকে আমরা বলি, তার ভিতরে একটা চোঙ আছে, চোঙের উচ্চতা আর এর ব্যাসার্ধ, ঠিক আছে, দুটো হচ্ছে কি, চোঙের গোলকের ব্যাসার্ধ হচ্ছে চোঙের উচ্চতার 5/6 গুণ, তাহলে এটা হচ্ছে এইচ উচ্চতা, তাহলে 5/6 গুণ বলেছে, তাহলে আমি যদি উচ্চতা এইচটাকে 6 ধরে নাও তাহলে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 5, এটা যদি 6 ধরে নাও তাহলে আর ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 5, কার ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ, যেটা বড় হাতের আর দিয়ে লিখি। ওকে, আর এটা চোঙের উচ্চতা, তাহলে এটা দেখো এখানে এটাও আসছে, এটাও ব্যাসার্ধ, এটা হচ্ছে 5। এবার দেখো এখানে একটা আমি সমকোণী ত্রিভুজ পাচ্ছি, টোটালটা যদি 6 হয় উচ্চতা, তাহলে অর্ধেক পাবো আমি সেন্টার থেকে, তাহলে এখানে এইটুকু অংশ পাবো 3, এটা 3, এইদিকে অতিভুজটা 5, তাহলে এখানে চোঙের ব্যাসার্ধ কত, চোঙের ব্যাসার্ধ পেয়ে যাবো আমি 4, আমরা তো জানি ট্রিপলেট, 5 4 3, 3 4 5 একে অপরের সাথে ট্রিপলেট রিলেটেড, তাহলে 4, তাহলে এটা হচ্ছে চোঙের রেডিয়াস হচ্ছে 4। এবার কি বলেছে, চোঙের আয়তন, চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এইচ হচ্ছে 6, আর গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব মানে হচ্ছে 5 এর কিউব। ওকে, তাহলে এটা হচ্ছে গোলক চোঙ বাই গোলক আয়তনের রেশিও। এবার দেখো পাই পাই কেটে দাও, এখান থেকে পেয়ে যাচ্ছ কত, এখান থেকে পেয়ে যাচ্ছ
আর 4 4 16, 16 6 96, 96 বাই এখানে পেয়ে যাচ্ছ কত 4, এখানে 125 কে 4 দিয়ে 500/3 বা 96 ইন্টু 3/500। এখান থেকে ভাগ যদি করি আমি 4 দিয়ে 4 24, 4 দিয়ে 125, তাহলে 24 দিনে 72/125। তাহলে তাদের আয়তনের অনুপাত হচ্ছে 72:125। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, যদি সাইন থিটা ইকুয়াল টু 4/5 হয় এবং থিটা 0 থেকে বেশি 90 থেকে কম হয়, তাহলে 3 tan থিটা মাইনাস 5 cos থিটা বাই 3 sec থিটা মাইনাস 4 cot থিটা এর ভ্যালু কত হবে? দেখো সাইন থিটা বাই 4 বুঝে করবে, শর্টকাটে নয়, ক্লিয়ার? তাহলে দেখবে সব জায়গায় করতে পারে 4/5। এটা বলতে আমরা কি বুঝাই? সাইন থিটা, সাইন থিটা বলতে আমরা যেটা বুঝি সেটা কি? সেটা হচ্ছে দেখো লম্ব বাই অতিভুজ। তাহলে আমি বলে দিতে পারছি যে লম্ব হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5, তাহলে ভূমি কত? ট্রিপলেট হিসাবে আমি বলে দিলাম ভূমি হচ্ছে 3, ক্লিয়ার? এবার আমি এখানে ট্যান কস কট আর সেক লাগবে, তাহলে ট্যান থিটা কি? ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 4/3, তাহলে কট হচ্ছে তার উল্টো 3/4। সেক থিটা কি? সেক থিটা হচ্ছে কি? সেক থিটা হচ্ছে তোমার অতিভুজ বাই ভূমি, যেটা হচ্ছে 5/3, আর এখানে কি দিয়েছে কস, যেটা হচ্ছে উল্টোটা, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে হচ্ছে 3/5। ব্যাস, আমি যখন এই চারটে পেয়ে গেলাম তখন এবার আমি ক্যালকুলেশনটা করে নাও। 3 ইন্টু ট্যান থিটা 3 ইন্টু 4/3 বিয়োগ 5 ইন্টু কস থিটা 5 ইন্টু 3/5 বাই 3 ইন্টু সেক থিটা কি আছে 5/3 মাইনাস 4 ইন্টু কট থিটা 4 ইন্টু 3/4। তাহলে 5 5 3 3 3 3 4 4 কেটে গেল, পড়ে থাকছে কত 4 - 3, নিচে থাকছে 5 - 3 সমান 1/2। অপশন নাম্বার ডিতে রয়েছে। পরবর্তী, যদি 21শে ফেব্রুয়ারি 2005 রবিবার হয় তাহলে 21শে ফেব্রুয়ারি 2007 সপ্তাহের কোন দিন হবে? দেখো 2005 এবং 2007 এই দুটোর মাঝে কোনো রকম লিপ ইয়ার নেই, যদি না থেকে থাকে তাহলে আমাদের বছর 365 দিনেই হয়। তাহলে 21শে ফেব্রুয়ারি 2005 থেকে 21শে ফেব্রুয়ারি 2007 দু বছরের ডিপেন্ড করছে, বা 2 বছরের গ্যাপ। 2 বছর মানে হচ্ছে 365 গুণিত 2 মানে হচ্ছে 730 দিন। 730 দিন। এবার 730কে তুমি 7 দিয়ে ভাগ করে দাও, 7 1 7, 0 3 0 0 4 28, তাহলে 2 থাকছে আমার ভাগ শেষ, যেটাকে আমরা অড ডে বলে থাকি। তাহলে দুদিন আমি অড ডে পাচ্ছি, দুদিন যদি অড ডে, আমরা জানি যে এমনিতেই 365-তে একদিন করে অড ডে থাকে, তবু আমি করে দেখিয়ে দিলাম। তাহলে 2 বছরে 2টি অড ডে থাকছে, তাহলে রবিবার যদি হয়ে থাকে তাহলে রবিবারের সাথে দুদিন যোগ হয়ে যাবে, তাহলে সোম আর মঙ্গল, তাহলে হয়ে যাচ্ছে মঙ্গলবার। তাহলে যদি 21শে ফেব্রুয়ারি 2005 রবিবার হয়ে থাকে তাহলে 21শে ফেব্রুয়ারি 2007 হবে মঙ্গলবার। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, একটি ছেলে 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হেঁটে 36 সেকেন্ডে একটি বর্গাকার মাঠ তির্যকভাবে অতিক্রম করে, মাঠটির ক্ষেত্রফল কত? 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, কিন্তু এখানে সেকেন্ডে দেওয়া আছে, তাহলে কিলোমিটার থেকে ঘন্টা করে সেকেন্ডে করে নাও। 4 কিলোমিটার ইন্টু 5/18, মানে আমি পেয়ে যাচ্ছি কাটাকাটি না করলে 20 মিটার প্রতি 18 সেকেন্ডে, কিন্তু এখানে 36 সেকেন্ডে বলেছে তাই এটাকে 2 দিয়ে গুণ করে দিই উভয়কে, তাহলে পেয়ে যাচ্ছি 40 মিটার পার 36 সেকেন্ড। তাহলে আমি পেয়ে গেলাম যে বর্গাকার যে মাঠটা ছিল তির্যকভাবে অতিক্রম বলতে কর্ণটা হচ্ছে 40। কর্ণ যদি 40 হয় এর ফর্মুলা হচ্ছে বাহু √2 সমান হচ্ছে কর্ণ, যেটা হচ্ছে 40 মিটার। তাহলে বাহু √2 যদি 40 হয় তাহলে বাহু হচ্ছে 40/√2, তাহলে বর্গফল হচ্ছে বা ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, মানে হচ্ছে 40 স্কোয়ার বাই √2, 40/√2 স্কোয়ার, তাহলে পেয়ে যাচ্ছি 1600/2 বা 800 বর্গমিটার। অপশন নাম্বার 8 রয়েছে, বিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, যেভাবে চতুর্থ বর্ণগুচ্ছটি তৃতীয় বর্ণগুচ্ছের সঙ্গে এবং দ্বিতীয় বর্ণগুচ্ছটি প্রথম বর্ণগুচ্ছের সঙ্গে সম্পর্কিত, অনুরূপভাবে পঞ্চম বর্ণগুচ্ছের সঙ্গে সম্পর্কিত বিকল্পটির চয়ন করুন। ওকে,
তো এখানে দেখতে পাচ্ছ HTWCGY, এটা কি হয়েছে WTHCGY। নেক্সট LALTMHY, যেটা হচ্ছে TLAMHY। তাহলে LGETDR এটা কি হবে? কি হয়েছে এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো শেষ তিনটের কোনো রকম পরিবর্তন ঘটছে না, কেবলমাত্র প্রথম তিনটের পরিবর্তন ঘটছে। এখানে যেমন HTW, এখানে WTH হয়েছে, অর্থাৎ এখানটা জাস্ট উল্টে গেছে। HTW ছিল, এখানে WTH হয়ে গেছে। এখানে ALT ছিল, এখানে হয়ে গেছে TLA। তাহলে এখানে হয়ে গেছে LGE, এখানে হয়ে যাবে EGL। আর TDR যেমন ছিল তেমনই বসে যাবে। তাহলে EGL TDR যেটা রয়েছে অপশন ডি তে, সেটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী, the mode and the mean of a group data are 27.5 and 28.5 respectively. Find the median correct to two places of decimal using empirical relation. সে কি রিলেশন নিয়ে করছি আমার প্রয়োজন পড়ছে না, আমার দরকারও নেই, আমাদের এখানে উত্তর চাই জাস্ট। আসন্ন মানে দশমিক ঘরে 2 ঘর পর্যন্ত নিতে বলেছে, এটুকু আমি জাস্ট বলে দিই। কি আছে এখানে? মিন, মিডিয়ান, মোড আর মিন দিয়ে দিয়েছে। মোড হচ্ছে 27.5, মিন হচ্ছে 28.5, আমাকে বার করতে হবে মিডিয়ান। এখানে যদি মিন, মোড অ্যান্ড মিডিয়ানের একটা রিলেশনের কথা তোমরা মনে করতে পারো, দেখো এটা আগে যখন তোমরা ক্লাস করেছি, অঙ্ক ক্লাস করেছিলে, তখন সেখানে বেশ কয়েকবার ছিল, খুব বেশিবার ছিল না, বা প্রত্যেকটা ক্লাসে কমনও ছিল না, কিন্তু একবার দুবার তো ছিল যেখানে আমরা এটাকে ইউজ করেছিলাম। যেখানে রিলেশনটা হচ্ছে মোড ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। তাহলে মোড আমার দেওয়া আছে 27.5 ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 ইন্টু 28.5, যেখান থেকে গুণ করলে আমি পেয়ে যাচ্ছি 57। 57 এর দিকে যোগ হয়ে যাবে, তাহলে 3 ইন্টু মিডিয়ান ইকুয়াল টু 27.5 প্লাস 57, যোগ করলে 27 আর 57 হচ্ছে 84, তাহলে 84.5। তাহলে মিডিয়ান ইকুয়াল টু 84.5 বাই 3। যদি সেটা করে থাকো 3 28 84 হয়, তাহলে 28 দশমিক দিয়ে আসবে কিছু একটা, যেটার এখানে একটাই রয়েছে, তো আমার আর দরকার নেই। 28.17 হয়ে যাচ্ছে অ্যান্সার। অপশন নাম্বার সি তে রয়েছে, যেটি হচ্ছে মিডিয়ান। পরবর্তী রয়েছে 6 জন লোক ABCDE এবং F কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। সি বসেছে ডি এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে, এ বসেছে ডি এর ঠিক পাশে, এফ বসেছে এর বাঁ দিক থেকে তৃতীয় স্থানে, বি বসেছে ই এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, সি এর ঠিক ডান দিকে কে বসেছে? আবার তাই 6 সিট বলা একটা টুল, বাট সরি আমরা অঙ্কন করে নিই, ভালো হলো না এটা। ওকে, এবার কি বলেছে যে সি বসেছে ডি এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে ডি যদি এখানে বসে থাকে, সি বসেছে এখানে। এ বসেছে ডি এর ঠিক পাশে, তাহলে ডি এর ঠিক পাশে দুটো জায়গা রয়েছে, এখানে একটা বসতে পারে। এফ বসেছে এর বাঁ দিক থেকে তৃতীয় স্থানে, এফ বসেছে, দেখো এ যদি এখানে বসে তাহলে এফ 1 2 তৃতীয় বসতে পারছে না, তাহলে আমি বলতে পারছি এ এখানে বসবে, আর তার তৃতীয় স্থান প্রথম দ্বিতীয় তৃতীয় এখানে বসবে এফ। বি বসেছে ই এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে ই বসবে এখানে, তার বাঁ দিক থেকে ই বসবে এখানে, তার বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে বসেছে বি, বি বসবে এখানে। তাহলে আমি সবার পেয়ে গেলাম, 6 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। এবার কি চেয়েছে আমাকে? সি এর ডান দিকে কে বসেছে? সি এর ডান দিকে বসেছে এ, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। এটাও ঠিক তাই, তোমাকে সবগুলো করার প্রয়োজন হতো না উত্তর কেবল চাইলে, কিন্তু উত্তর যেহেতু ভিন্ন রকম আসতে পারে, তাই টোটাল সিটিং অ্যারেঞ্জমেন্টটাই আমরা করে দিলাম বা বলে দিলাম। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করুন যদি তার ভূমি 54 সেন্টিমিটার দীর্ঘ এবং সমান বাহু দুটির প্রতিটি 45 সেন্টিমিটার দীর্ঘ হয়ে থাকে। ওকে, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহু দুটো হচ্ছে 45 আর ভূমি হচ্ছে 54। কি করবো? আমি এর লম্ব অঙ্কন করে দেবো ওপর থেকে। তাহলে এটা অর্ধেক অর্ধেক হয়ে গেল, এটা হয়ে গেল 27, এটা হয়ে গেল 45, তাহলে আমাকে হাইটটা বার করব। হাইটটা যদি আমি বার করতে চাই তাহলে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে কি তোমার 45 এর স্কোয়ার মাইনাস 27 এর স্কোয়ার আন্ডার রুট ইকুয়াল টু 45 এর স্কোয়ার হচ্ছে 20 50, তাই না? না 20 কিছু একটা বটে, 20 50ই তো মনে হয়, 20 25, সরি 45 হচ্ছে 20 25 মাইনাস 27 হচ্ছে 729।
এই দুটোকে যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে পেয়ে যাচ্ছি 9 আর কয় 15, 6 15 হাতে থাকছে 1 3, 3 আর কয় 12, 9 3 আর কয় 12, 3 আর 9 12, 1296। তাহলে 1296টা হচ্ছে 36 স্কোয়ার। তাহলে আমি পেয়ে গেলাম এটা হচ্ছে 36। এটা যখনই 36 পেয়ে যাব তখন আমি উচ্চতা গণিত ভূমি অর্ধেক সেটাকে যদি আমি গুণ করে দিই, কারণ এই যে এই অংশটা রয়েছে এই অংশটা যদি আমি এখানে বসাই তাহলে এটা একটা আয়তক্ষেত্র ফর্মুলা চলে আসছে বা আয়তক্ষেত্রের ফর্মে চলে আসছে। তাহলে আমি 36 ইন্টু 27 করলেই আমি ক্ষেত্রফল পেয়ে যাব, যেটা হচ্ছে 972 সেমি স্কোয়ার। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। এটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এইভাবে তুমি করতে পারো। পরবর্তী জিআই এই প্রথম প্রদত্ত বিবৃতি ও সিদ্ধান্তগুলি। আচ্ছা ঠিক আছে, বিবৃতি কি রয়েছে? ভারত একটি বহুভাষার দেশ। আমরা জানি প্রত্যেকে ভারত হচ্ছে একটি বহুভাষী দেশ। সিদ্ধান্ত, সমস্ত ভারতীয় একাধিক ভাষায় কথা বলতে পারে। দেখো ভারতে অনেক ভাষাভাষী মানুষ আছে, এটার অর্থ এই নয় যে প্রত্যেক ভারতীয় একাধিক ভাষায় কথা বলতে পারে। অনেকেই আছে যারা কেবল তাদের মাতৃভাষা যেটা মাদার টাং রয়েছে তাতেই কথা বলে, অন্য কোনো ভাষা জানে না। আর দ্বিতীয় রয়েছে প্রতিটি দেশে একাধিক ভাষা রয়েছে, সেটাও বাধ্যতা নয়, কোনো কোনো দেশ থাকতেই পারে যেখানে একটি ভাষা রয়েছে। তাহলে এখানে সিদ্ধান্ত 1 এবং সিদ্ধান্ত 2 কোনোটিই আমাদের বিবৃতিকে অনুসরণ করছে না। তাহলে অপশন নাম্বার সি তে চলে আসছে আমাদের উত্তর। 1683, 2244, 5049 গসাগু x হলে x সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি কত? তার আগে আমাকে এক্স এর ভ্যালুটা জানতে হবে। তো এরকম বড় যখন গসাগু থাকবে তখন তোমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু করবে, দেখবে অনেক বেশি সহজসাধ্য। তাহলে 2244কে আমি 1683 দিয়ে করব। 1/, যাবে 1683, 1 4 6, এখানে 7 561, 561কে 1683 দিয়ে 3 দিয়ে কেটে যাচ্ছে, দেখো 1683। তাহলে বুঝে গেলে এবার 561কে দেখে নেবো যে 5049কে যাচ্ছে কিনা। এক্ষেত্রে দেখো 10 দিয়ে গুণ করলে 5610 হবে, 5610 থেকে 561 বাদ দিলে ঠিক হ্যাঁ চলে যাচ্ছে। তাহলে এটা 9 দিয়ে চলে যাবে 5049। তাহলে আমি বুঝে গেলাম গসাগু হচ্ছে 561, তাহলে তার অঙ্কগুলির যোগফল হচ্ছে 5 + 6 + 1, তাহলে 11 রেখে 12। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, কবিতা 4000-এর মূলধন 2 বছরের জন্য বার্ষিক 6.25% সরল সুদের হারে ব্যাংকে জমা রাখলো, তাহলে 2 বছর মেয়াদ পূর্তিতে কবিতা কত সবৃদ্ধি মূল পাবে? 2 বছরের জন্য রেখেছে 6.2% হারে, তাহলে সুদ হয়ে যাবে 6.25 × 2 = হচ্ছে 12.5%। তাহলে আমাকে বার করতে হবে 4000 × 12, 112.5/100 বা দশমিক তুলে আর একটা শূন্য বসিয়ে দাও, 3টে শূন্য 3টে শূন্য কেটে দাও, তাহলে 1125 × 4, তাহলে 1100 4400 আর 100 4500 টাকা। তাহলে সেই সবৃদ্ধি মূল পাবে 4500। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, অলোক একটি ক্লাসে উপর থেকে 19তম এবং নিচের থেকে 38তম স্থানে অবস্থান করছে, ওই ক্লাসে মোট ছাত্র সংখ্যা কত? তাহলে আমরা জানি যে উপর থেকে 19তম আর নিচে থেকে 38তম, তাহলে 19 আর 38কে যোগ করে দাও, পেয়ে যাচ্ছে 57। এবার অলোকের যেহেতু জায়গা একটাই, সেটা 19-এ একবার কাউন্ট হচ্ছে, 38-এ একবার কাউন্ট হচ্ছে, তাই দুবারের জায়গায় আমাকে একবার কাউন্ট করা বাদ দিতে হবে। তাহলে আমি পেয়ে যাব আমাদের সিট নাম্বার, যেটা হচ্ছে 56। তাহলে কতগুলি ছাত্র ছিল সেখানে? 56 জন। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, যদি 256139A4 এই 8 অঙ্কের সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে এর ভ্যালু কত হবে? 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে যে জোড় সংখ্যার স্থানে অর্থাৎ এবং বিজোড় সংখ্যার স্থানে, যেমন ধরে নাও এটাকে যদি আমি কাউন্ট করি এইভাবে 1 2 3 4 5 6 7 8, তাহলে জোড় সংখ্যা যেগুলো পাচ্ছ সেই জোড় স্থানের সংখ্যার যোগফল বা অঙ্কগুলির যোগফল এবং বিজোড় স্থানের অঙ্কগুলির যোগফলের মধ্যে পার্থক্য যদি 0 অথবা 11 হয় তাহলে সেই অঙ্কটি 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এবার আমরা প্রথমে জোড় সংখ্যা দিয়ে 5, তারপর 4 রয়েছে 1, 5 আর 1 6, 6 আর 9 15, 15 আর 4 19, তাহলে জোড় সংখ্যাতে যোগ করে পেয়ে গেলাম 19। আর বিজোড় সংখ্যাতে পাচ্ছি 2, 2 আর 6 8, 8 আর 3 11 আর তাহলে 11। তাহলে দেখো এদের মধ্যে ডিফারেন্স 11 হওয়া তো সম্ভব নয়, 11 + a, কিন্তু এর ভ্যালু যদি 8 হয় তাহলে এটারও যোগফল 19 হয়ে যাবে এবং পার্থক্য হয়ে যাবে 0, তাই না? তাহলে আমি বলতে পারছি যে এর ভ্যালু 8 হবে।
তাহলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। পরবর্তী, রাম এবং দীপ্তি প্রত্যেকে একটি বার্ষিক 30% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য 8,000 টাকা বিনিয়োগ করেন। রামের জন্য সুদ বার্ষিক দেয় এবং দীপ্তির জন্য এটি প্রতি 8 মাস অন্তর দেয়। চক্রবৃদ্ধি হারে বিনিয়োগ করা হয়েছে। 2 বছরের মেয়াদ শেষে রামের তুলনায় দীপ্তি কত বেশি সুদ পাবে? তাহলে রাম কত পাচ্ছে দেখো, 30% সুদ চক্রবৃদ্ধিতে 2 বছরের জন্য 8,000-এর। তাহলে সেটা আমি করে নিই আগে। তাহলে 8,000 এর 30% সমান হচ্ছে 2,400। তাহলে 2,400 এর আবার 30%, যেটা হচ্ছে 324, 72, 720। তাহলে এটা হয়ে যাবে 2 দিয়ে গুণ, তাহলে এটা পাচ্ছি 4,800, আর এদিকে পাচ্ছি 720। তাহলে হচ্ছে 0, 2, 5, 5,520 টাকা পাচ্ছে রাম। এবার দীপ্তির কি বলেছে, একটু গন্ডগোলে আছে, সুদ প্রতি 8 মাসে দিচ্ছে। তাই 2 মাস মানে হচ্ছে 2 বছর মানে হচ্ছে 24 মাস, 24 মাসে 3 মানে 8 মাস পর পর মানে হচ্ছে 3 বার সুদ পাচ্ছে সে। 3 বার যদি সুদ পেয়ে থাকে, বার্ষিক 30% সুদের হার, 2 বছরে হবে 60%, 60কে 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছে 20%। তাহলে এবার আমাকে সেটা বার করতে হবে যে 8,000-এর 20%, যেটা হচ্ছে 1,600। তারপরে 1,600 20%, তাই না? তারপর পাবো আমি 1,600 20%, যেটা হচ্ছে 320। তারপর আবার 320-র 20%, যেটা হচ্ছে 64। এবার ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 1, এখানে পাচ্ছ 4,348, 4,800। এখানে পাচ্ছ আমি, তাহলে এখানে 4,800, 4,800টা বাদ দিয়ে দিতে পারো, 720 আছে এখানে বাকি। এখানে পাচ্ছ 960, আর এখানে 64 যোগ করলে পাচ্ছ আমি 4, আর এখানে পাচ্ছ 6 6 12 2, হাতে থাকছে 1, 10,024, আর এখানে আছে 720। তাহলে 1,024 থেকে 720 বাদ দিয়ে দাও, তাহলে পাচ্ছ 304। তাহলে দীপ্তি 304 টাকা বেশি সুদ পেত। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, 8টি কলম 75 টাকায় বিক্রি করে একজন দোকানদারের 25% ক্ষতি হয়, অর্থাৎ 75 টাকায় বিক্রি করে তার যদি 25% ক্ষতি হয় মানে হচ্ছে এটা 75%, তাহলে 100% হচ্ছে 100 টাকা। তাহলে 8টির দাম পেয়ে যাচ্ছে আমি 100 টাকা, মুখে মুখে হয়ে গেল। এবার বলে যে 372 টাকায় বিক্রি করলে 24% লাভ হবে। 372 টাকা, তার মানে হচ্ছে 124% সমান 372। তাহলে 100% সমান কত? 100% হচ্ছে তোমার 100/124 ইন্টু 372, এটা 3 দিয়ে কেটে যাচ্ছে 300 টাকা। তাহলে 300 টাকা হচ্ছে আসল। তাহলে 100 টাকাতে কটা পেন পাওয়া যাচ্ছিল? 8টা। তাহলে 300 টাকায় তাকে কটা পেন বিক্রি করতে হবে? 3 8 24টা। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে, রমার মনে আছে যে সে তার ভাইয়ের সঙ্গে দেখা করেছিল শনিবার, যেটি ছিল একটি নির্দিষ্ট মাসের 20তম দিনের পরের একটি দিন। যদি ওই মাসের প্রথম দিন মঙ্গলবার হয়ে থাকে, তাহলে রমা কত তারিখে তার ভাইয়ের সঙ্গে দেখা করেছিল? তাহলে বলেছে কি প্রথম দিন মঙ্গলবার। প্রথম দিন যদি মঙ্গলবার হয়, 8তম দিন মঙ্গলবার, 15তম দিন মঙ্গলবার, 22তম দিন মঙ্গলবার, তাই তো, আর 30তম দিন মঙ্গলবার। তাহলে এবার তুমি 22তম দিন যদি মঙ্গলবার হয়ে থাকে, তাহলে 20 তারিখের পর যেহেতু সেটা বলেছে, তাহলে 20 তারিখের 20, 21, 22-এর মধ্যে একটা শনিবার আসছে না, তাহলে 22 তারিখের পরে চলে যাবে। তাহলে 22 তারিখ যদি মঙ্গলবার হয়, তাহলে 23 তারিখ হচ্ছে বুধবার, 24 তারিখ হচ্ছে বৃহস্পতিবার, 25 তারিখ হচ্ছে শুক্রবার, আর শনিবার হচ্ছে 26 তারিখ, যেটা হচ্ছে শনিবার। তাহলে সে 26 তারিখে দেখা করেছিল। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর, বা তুমি 30 থেকে পিছিয়েও আসতে পারো। পরবর্তী, পুনিত, কুমার, রোহিত, শীতল ও তাবির এবং উমেশ একটি বহুতল ভবনে থাকেন। কুমার উমেশের ঠিক নিচের তলায় থাকে। ওকে, উমেশ সে ঠিক নিচেতে থাকে, কুমার কুমার যে তলায় ঠিক থাকেন ঠিক তার নিচেই থাকে শীতল, অর্থাৎ ঠিক তার নিচেই থাকে শীতল। কুমার ও শীতলের চেয়ে নিচের কোন একটি তলায় তাবির থাকেন, কিন্তু তিনি পুনিত যে তলায় থাকেন তার উপরের একটি তলায় থাকেন। রোহিত যে ফ্লোরে থাকেন তার ঠিক নিচেই থাকেন তাবির, তাহলে রোহিত এর নিচেই থাকে তাবির, রোহিতের ঠিক নিচে থাকেন তাবির। আবার কি বলেছে, শীতল যে তলায় থাকেন ঠিক তার নিচেই থাকে রোহিত, শীতলের নিচেতেই থাকে রোহিত, হয়ে গেল। তার তাবিরের নিচে থাকে পুনিত।
তাহলে আমাকে চাই যে সবার উপরে কে থাকে, সবার উপরে কে থাকবে, উমেশ। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, প্রদত্ত সংখ্যাবর্ণ চিহ্ন সমন্বিত বিন্যাসটি মনোযোগ সহকারে দেখে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। দেখতে পাচ্ছ আমি আর রিডিং দিচ্ছি না, বাঁ দিক ডান দিক লিখেও দিয়েছে। যদি প্রদত্ত বিন্যাসটি বিপরীত ক্রমে লেখা হতো, অর্থাৎ যেটা বাঁ থেকে ডান দিকে লেখা আছে সেটাকে যদি আমি ডান দিক থেকে বাঁ দিকে লিখতাম, তাহলে কোন পদটি ডান প্রান্ত থেকে 8তম পদের বাম দিক থেকে 5তম পদ হতো। তাহলে এখানে উল্টে দাও, যেহেতু উল্টো করে লিখতে বলেছে আমাকে, আমি সেই সময় নষ্ট তো করবো না উল্টো করে টুকতে গিয়ে। তাহলে এখানে ডান প্রান্ত থেকে বলেছে, আমি শুরু করব বাম প্রান্ত থেকে। কি বলেছে, ডান প্রান্ত থেকে 8ম পদ, আমি বাম প্রান্ত থেকে 8ম পদ চলে যাব। 1 2 3 4 5 6 7 8 6। তারপর কি বলেছে, তার বাঁ দিক থেকে 5তম পদ, বাঁ দিক থেকে বলেছে মানে আমি আবার ডান দিকে 5তম যাব। 1 2 3 4 5 সি। তাহলে সি হচ্ছে আনসার, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, প্রতিটি সংখ্যা যুগলে প্রথম সংখ্যাটির উপর নির্দিষ্ট গাণিতিক প্রক্রিয়া সম্পাদনের ফলে দ্বিতীয় সংখ্যাটি প্রাপ্ত হয়। নিম্নলিখিত যুগলগুলির মধ্যে 3টি যুগল একই বিন্যাস মেনে একটি দল তৈরি করে, সেই সংখ্যা যুগলটি চয়ন করুন যা এই দলের অন্তর্ভুক্ত নয়। ওকে, এখানে কি আছে, 127 সেটা হয়েছে 62, 333 হয়েছে 160, 869 হয়েছে 433, 473 হয়েছে 235। তাহলে দেখতে পাচ্ছি দ্বিতীয় ক্ষেত্রে সংখ্যাগুলো প্রথমে ঠিক অর্ধেকের কাছাকাছি। তাহলে আমি এগুলোকে ডবল করে নেব, দেখবো কোনো আমি সন্দেহ বা আমার কোনো ক্লু আছে কিনা। তাহলে 127 এখানে ডবল করলে পাচ্ছি 124, তারপরে 333 এখানে পাচ্ছি 320, এখানে 869 ডবল করলে পাচ্ছি তোমার 866, তারপরে পাচ্ছি 473 ডবল করলে পাচ্ছি 470। এবার দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 3-এর, এই দুটোর মধ্যেও ডিফারেন্স হচ্ছে 3, এই দুটোর মধ্যেও ডিফারেন্স হচ্ছে 3, কেবলমাত্র এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 13। তাহলে সেটা আমাদের বাকি তিনটির সাথে ম্যাচ করছে না, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে। অর্থাৎ প্রথমগুলো প্রত্যেকটা ক্ষেত্রে এ, সি এবং ডি এই তিনটের ক্ষেত্রেই প্রথম সংখ্যাটি থেকে 3 বিয়োগ করে তাকে অর্ধেক করা হয়েছে। ওকে, অর্থাৎ 127 থেকে 3 বিয়োগ করা হয়েছে, নিয়ে হয়েছে 124, তার অর্ধেক করা হয়েছে 62। তার পরবর্তীটাও ঠিক তাই, 869 থেকে 3 বিয়োগ করা হয়েছে, নিয়ে হয়েছে 866, তাকে অর্ধেক করা হয়েছে 433। তারপরেরটাতেও 473, যেটা থেকে 3 বিয়োগ করে হয়েছে 470, তারপর সেটাকে অর্ধেক করা হয়েছে 235। ক্লিয়ার? তাহলে অপশন বি হচ্ছে সেটি সঠিক উত্তর, যেটি বাকি দুটি থেকে বা বাকি তিনটি থেকে আলাদা। তো এই হচ্ছে তোমাদের প্রথম 35টি ম্যাথ রিজনিং মিলে লেভেল 4 এর এনটিপিসি সিবিটি 2 এর কোশ্চেনের পেপার। বা তোমরা আশা করছি বুঝতে পারলে প্রত্যেকটা 35টির মধ্যে এখানে ম্যাথ রিজনিং মিশিয়ে আছে। ম্যাথ একটু বেশি ছিল আজকে, তো পরের দিন তোমরা হয়তো রিজনিং একটু বেশি পেয়ে যাবে। যাই হোক, আশা করছি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। আর এর আগেও রিজনিং এর বেশ কিছু ক্লাস হয়ে গেছে, 34টির মতো। সেই ক্লাসগুলো যারা করোনি তারাও ডেসক্রিপশন বক্সে বা একটু পিছন দিকে গেলেই পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলোকে অবশ্যই করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।